টিভিতে একটা পুরনো দিনের সিনেমা হচ্ছে। ভানু এক মনে চায়ের জল চাপিয়ে তাকিয়েছিল টিভির দিকে। সন্ধ্যার দিকে এবার একজন দুজন করে লোক হবে দোকানে। ভানুর দোকান থেকে কিছু দূরে নস্কর পাড়ার মাঠ। মাঠের মাঝখানে একটা বিশাল গাছ। ভানু এক মনে টিভি দেখছিল। হঠাৎ ঝনাত করে একটা বিকট শব্দ হলো আর টিভিটা বন্ধ হয়ে গেল। সাথে সাথে দোকানের চারদিকের এলাকাটাও আঁধারে ডুবে গেল। ওই 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 শুরু হলো, কি জায়গা রে ভাই, ব্যাস। ভানু কথাটা বলে দেশলাই দিয়ে ফস করে লম্ফটা জ্বালল। একটা মৃদু আলোয় চারদিকটা কেমন মায়াবী হয়ে উঠল। এমন সময় একটা রিন রিনে শব্দ কানে এলো ভানুর। চমকে উঠে সামনের দিকে তাকিয়ে একটা অবাক করা দৃশ্য দেখল সে। মাঠের মাঝখানে বিশাল গাছটার মাথায় একটা আলোর ঝিলিক দেখা গেল। ভানু ব্যাপারটা কি দেখার জন্য কয়েক পা বেরিয়ে এলো এবার দোকান থেকে। চারিদিকটা ঘুটঘুটে কালো অন্ধকার। এমন সময় একটা কেমন যেন তামাটে গন্ধ ভানুর নাকে এলো। সে ব্যাপারটা কি বোঝার জন্য চারিদিকে দেখছিল। হঠাৎ একটা কালচে মূর্তি হাওয়ার ঝাপটার মতো ঝাঁপ দিয়ে এসে পড়ল ভানুর ওপর। একটা প্রবল চিৎকারে কেঁপে উঠল দোকানের বাসন কোসনগুলো। লম্ফের আলোটা নেচে উঠল একবার। আসন্ন কোনো ভয়ানক বিপদের আগে সংকেত দিল যেন ছোট্ট আলোর ফুলকিটা। প্রায় নিভে যাওয়া এমার্জেন্সি আলোটার জোর বাড়িয়ে দিল হাবুল। সন্ধ্যার আঁধার নেমেছে বহুক্ষণ। বাড়ির দাওয়ায় বসে হাতে ধরা ফোনটার দিকে একভাবে তাকিয়েছিল সে। তাদের এই এলাকায় কারেন্ট না থাকার এ সমস্যা বহুদিনের। অথচ এটাকে ঠিক গণ্ডগ্রাম বলা চলে না, আবার শহর বললেও বাড়াবাড়ি করা হয়। এখানে যেমন পাকা দালান আছে, তেমনই মাটির বাড়িও দেখা যায় এদিক ওদিক। এখানকার চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু মোবাইল টাওয়ার। কারেন্ট না থাকলে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিশাল কালো দৈত্য মাটিতে শুয়ে আকাশের দিকে হাত বাড়াচ্ছে। এই বিশাল এলাকাটার একদিকের একটা অংশ জুড়ে রয়েছে বহুদিনের একটা কারখানা। এই কারখানাটা আদতে যে কিসের কারখানা তা কেউ জানে না। এই কারখানা থেকে কখনো কাউকে বেরোতে বা ঢুকতে দেখা যায় না। ঝনঝন করে একটা গানের সুরে হাবুলের শান্তি ভঙ্গ হলো। হাতে ধরা ফোনটা বেজে উঠেছে হঠাৎ। হ্যালো, হ্যাঁ বল। ওপার থেকে গ্যার গ্যার করে কী সব কথা ভেসে এলো। এত কাছে মোবাইল টাওয়ার হওয়ার কারণে কোনো কথাই বুঝতে পারল না সে। ধুর, কথাই শোনা যায় না ঘোড়ার ডিম। বিরক্ত হয়ে ফোনটা নামিয়ে ফেলল হাবুল। জয়ন্তর ফোন, নির্ঘাত ওকে ক্লাবে ডাকছে। হাবুল আবার ফোন করতেই যাচ্ছিল, এমন সময় একটা সাইকেল এসে থামলো তাদের দাওয়ার সামনে। স্বয়ং জয়ন্তই এসে হাজির। এই শালা, ফোন ধরিস না কেন? আর ফোন কথাই শুনতে পাচ্ছিলাম না। ফোন একে কারেন্ট নেই, ভালো লাগে না আর। এ আর নতুন কি? যাই হোক, ওঠ, ক্লাবের দিকে চল। বাবলুদা একটা কাজের জন্য তোকে ডাকতে পাঠালো। এক্ষুনি যেতে হবে? এখনো মা বাড়িতে আসেনি রে ভাই। আরে তালা দিয়ে চল না, কাকিমাকে ফোন করে দিস। বাবলুদা বললো আর্জেন্ট কেস, চল চল। হাবুল আর কোনো কথা বলল না। উচ্চ মাধ্যমিক দিয়েছে ওদের দলটা আজ থেকে প্রায় 4 বছর হতে চলল। এখনো ভালো কোনো কাজকর্ম জোটাতে পারেনি। অভাবের সংসার, তাই এর বেশি পড়াশোনাও করতে পারবে না হাবুল। সে কারণেই পাড়ার দাদা মানে বাবলুদার ওপর এই ছুটকো কাজের ভরসা করে থাকতে হয়। হাবুল জয়ন্তর সাইকেলের পেছনে উঠে বসতেই জয়ন্ত সাইকেল চালানো শুরু করলো ক্লাবের দিকে। কারেন্ট না থাকায় পুরো এলাকাটা যেন ঘন হয়ে আছে। অন্ধকারে বাড়িঘরগুলো কেমন যেন নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড়ের দিকে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে সেখানে ওত পেতে। হাবুল হাতের আলোটা অতি কষ্টে সামনের দিকে ধরে রেখেছিল। সাইকেলের প্যাডেলের সাথে সাথে তার হাতের আলোটাও একভাবে তুলছিল। এই হাবলা, কি ব্যাপার বলতো? আজ রাস্তায় প্রায় লোক নেই একদমই। আমি আসার সময়ও তো দেখলাম। কি জানি, আমিও বুঝতে পারছি না। আমার মাকেও দেখ, ফোন করেছিলাম অনেকবার, ধরলই না। কারেন্টটাও অন্যদিন জলদি চলে আসে,
আজ দেখ তারও কোনো দেখা নেই। জয়ন্ত আর হাবুল কথা বলতে বলতে নস্কর পাড়ায় ঢুকে পড়েছিল। এই পাড়ার মুখেই ভানু কাকার চায়ের দোকানটা। জয়ন্ত সাইকেলটা থামিয়ে দিল। ভানুর দোকান খোলা, একটা লম্ফ জ্বলছে। দোকানটা একেবারে খালি। দোকান খোলা রেখেই যেন লোকটা কোথায় চলে গেছে। ভাই, কেসটা কি বলতো? ভানুকা তো দোকান খোলা রেখে ছোট বাইরে বা বড় বাইরে করতেও যায় না। গেল কোথায় লোকটা? দাঁড়া দেখি। ভানুকা, ও ভানুকা! জয়ন্তর হেঁড়ে গলারটাকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সারা এলাকাতে শুধু ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। যেন কারেন্টের সাথে সাথে লোকজন সব গায়েব হয়ে গেছে। জয়ন্ত, হ্যাঁ জয়ন্ত, ওদিকে দেখ, একটা লোক দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? হাবুলের কথায় জয়ন্ত দূরের ছাই রঙের ছোট ছোট বাড়িগুলোর দিকে তাকালো। সত্যি সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। দাদা, ও দাদা, শুনছেন? ও দাদা, আরে ও দাদা! কোনো সাড়া পেল না ওরা। আবার লোকটার মুখটা এখান থেকে দেখাই যাচ্ছে না। দূর হবে কোন পাগল ছাগল। চল আমরা ক্লাবের দিকে যাই না? বাবলুদা অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের জন্য, বুঝলি? চল। হাবুল আর কিছু বলার আগেই জয়ন্ত সাইকেলটা আবার চালাতে শুরু করলো। চারিদিকে মৃত্যুর মতো শীতলতা। জয়ন্ত সাইকেল প্যাডেল করার ক্যাঁচকট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। হাবুল রাস্তার এদিক ওদিক আলো ফেলছিল বারবার। সব যেন কোনো এক মায়ায় একেবারে জনশূন্য হয়ে পড়েছে। হঠাৎ জয়ন্ত ঝপ করে সাইকেলটা থামিয়ে দিল। হাবুল প্রায় মুখ থুবড়েই পড়ছিল তার পিঠের উপর। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আরে কি হলো রে ভাই? আরে ওভাবে ব্রেক মারলি কেন? বাবরে বাপ, আরে নাকটা ঢুকে গেল। ওরে বাবরে, আহ আহ ওরে ওরে ওরে, সামনে দেখ। সামনে ওটা কি রে? জয়ন্তর কথায় হাবুল হাতের আলোটা সামনে ঘুরিয়ে যা দেখল, সারা শরীর হিম হয়ে গেল দুজনেরই। ভাঙাচোরা ইঁটের রাস্তার ওপর পড়ে আছে একটা কাটা হাত। কাঁচা রক্ত পড়ে আছে এদিক ওদিক। আর তার পাশে মাটিতে উবু হয়ে বসে আছে একটা কালচে মূর্তি। জয়ন্ত আর হাবুল সাইকেল থেকে নেমে পড়েছিল। হাবুলের হাতের আলোটা থরথর করে কাঁপছিল ততক্ষণে। অতি কষ্টে জয়ন্ত বলল, কে কে? ভানুকা নাকি? কে? কালচে ছায়ামূর্তিটা কোনো কথাই বলল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাড়ের মটমট শব্দে ওরা ভয়ে আর দুপা পিছিয়ে গেল। মূর্তিটা এবার ঘাড়টা ঘোরালো। মুখ চোখের কোনো আকার নেই, তার বদলে আছে তীব্র লাল। জ্বলছে লাল রঙের অংশগুলো। আর তার মুখে ধরা আছে একতলা মাংস। বিশ্রী একটা শব্দ করে মাংসের তলাটা এবার থপ করে এসে পড়ল মাটিতে। ওরে বাবা রে, শব্দটার পালা! সাথে সাথেই সম্বিত ফিরল দুজনের। মুখে একটা হাউমাউ শব্দ করে দুজনে দৌড়তে শুরু করলো উল্টো দিকে। ভয়ের তাড়নায় জয়ন্ত যে সাইকেল নিয়ে এসেছিল সেটাও সে ভুলে গেছে। দু চোখ বিস্ফারিত করে দৌড়াচ্ছিল সে তখন। ছুটতে ছুটতে দুজনে এসে থামলো নস্কর পাড়ার বিশাল মাঠখানার সামনে। এই মাঠের ঠিক মাঝেই আছে উঁচু ঝাঁকড়া একটা ছাতিম গাছ। জয়ন্ত হাঁপাতে হাঁপাতে বলল, কি ছিল ভাই ওটা? ওটা ওটা কি ছিল? আর 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 ওই 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 কাটা হাতটা দেখলি? ওটা 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 কার হাত ছিল? দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, হাফ ধরে গেছে। মা গো মা, আমি আমি জানি না ভাই কি কি হচ্ছে। আজ আজ সন্ধ্যে থেকে সব কেমন যেন হচ্ছে। জয়ন্ত কাঁপা হাতে ফোন বের করে দেখল কোনো টাওয়ার নেই। ভয়ে তার শরীরে কাঁপুনি ধরছিল তখন। সিগন্যাল নেই রে ভাই। হাবুল কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় একটা রিনরিনে শব্দ কানে এলো তার। খুব মৃদু অথচ মাথা ধরানোর মতো শব্দটা। মাঠের মাঝখানকার ছাতিম গাছটার মাথার ওপর একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল এবার। আলোর ঝলকানিতে ওদের চোখে পড়ল দুটো মানুষ দাঁড়িয়ে আছে গাছের নিচে। হ্যাঁ, এই জয়ন্ত,
ওই ওই ছাতিম গাছটার নিচে দেখ, দুজন লোক কি যেন করছে। হে, চল তো দেখি কি হচ্ছে ওখানে। মাথা গরম হয়ে উঠছে আমার এবার। হাবুল এ কথা বলে একটা দৌড় দিল মাঠের আলপথ বরাবর। শুকনোর সময় সারা মাঠে চলে যাওয়া ঘাস ছাড়া আর আছে শুধু ধুলো। জয়ন্ত তার পেছন পেছন দৌড় দিল। জয়ন্ত আর হাবুল দৌড়তে দৌড়তে এসে থামলো গাছটার থেকে একটু দূরে। গাছের সামনে বাঁ দিক ঘেঁষে একটা গাঢ় নীল রঙের মারুতি ভ্যান দাঁড় করানো। গাছের নিচে দুজন লোক, একজন দাঁড়িয়ে আছে আর একজন হাতের একটা ছোট্ট তেলের ড্রাম থেকে তেল ছিটিয়ে দিচ্ছে গাছের গায়ে। হাবুল আর জয়ন্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছিল সেখানে। লোক দুটো এক মনে কাজ করছিল বলে খেয়াল করেনি হয়তো তাদের, কিন্তু ড্রাম হাতে ধরা লোকটা এবার খেয়াল করলো আর চমকে ওদের দিকে ঘুরে তাকালো। ওই ওই, তোমরা কে? কারা তোমরা? এখানে কি করছো? এখানে তো কোনা, ভাগো ভাগো ভাগো, এখান থেকে ভাগো। দ্বিতীয় লোকটাও এবার কাজ থামিয়ে ওদের দিকে তাকালো। তার চোখে মুখেও ভয় আর বিস্ময় দুটোই সমানভাবে খেলা করছে। আরে এই আপুর দুটো আবার কোথার থেকে হাজির হলো? এই পালা পালা তোরা এখান থেকে। এখানে কি 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 হচ্ছে? হ্যাঁ, এই গাছের মাথায় একটা তীব্র আলো দেখেছি আমরা। বলো বলো, কি হচ্ছে এখানে বলো। জয়ন্তর কথায় লোক দুটো মুখ চাচাই করলো একবার। ওদের গায়ের পোশাক দুটো দেখে বোঝা যায় এরা নির্ঘাত কোনো সংস্থার কর্মচারী। তোমাদের দেখে তো আমাদের এলাকা শেষ জায়গাটা জুড়ে বানানো ওই কারখানা লেবার মনে হচ্ছে। কি হচ্ছে বলো তো এখানে, সত্যি করে বলো, নইলে নইলে এক্ষুনি আমরা চিৎকার করে লোক ডাকবো। হ্যাঁ। লোক দুটো আবার একে অন্যের মুখের দিকে তাকালো। চারিদিকে একেবারে চুপ হয়ে আছে, যেন ঠিক ঝড়ের আগের নিস্তব্ধতা। দ্বিতীয় লোকটা এবার কোনো কথা না বলেই পকেট থেকে একটা বন্দুক বের করলো। কালো চকচকে যন্ত্রটার মুখ জয়ন্ত আর হাবুলের দিকেই ঘোরানো। হাবুল কিছু বলতেই যাচ্ছিল, আবার সেই রিন রিনে শব্দটা হলো, আর ঝাঁকড়া ছাতিম গাছটার মাথায় আলোর ঝিলিক খেলে গেল সাথে সাথে। লোক দুটো চমকে গাছের মাথার দিকে তাকালো এবার, যেন কোনো কিছুর অপেক্ষা করছে দুজনে। হঠাৎ কালো একটা কিছু লাফ দিয়ে এসে পড়লো প্রথম লোকটার ওপর। তার হাতের ড্রামটা ছিটকে গেল একদিকে। ওরা চমকে দেখলো একটা কালো মূর্তি লোকটাকে মাটিতে পেড়ে ফেলেছে আর একটা কামড় বসিয়ে দিয়েছে তার গলায়। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলো। পালাও! দ্বিতীয় লোকটা প্রবল একটা চিৎকার করে দৌড় দিল মাঠ লক্ষ্য করে। জয়ন্ত আর হাবুলও এবার আর দাঁড়াতে পারল না সেখানে। ওরাও ভয়ে দৌড় দিল লোকটার পিছনে। মেঠো রাস্তা পেরিয়ে তিনজন প্রাণের ভয়ে দৌড়ে চলেছে বড় রাস্তার দিকে। তখনও কারেন্টের কোনো দেখা নেই। চারিদিকের অন্ধকার যেন তিনজনকে আক্রমণ করতে পারে যে কোনো সময়। এই ভয়ে তিনজন দৌড়চ্ছিল, কিন্তু খুব বেশি দূর যেতে পারল না ওরা। বড় রাস্তার ইট বের করা বাড়িটার সামনে এসে অনিচ্ছা সত্ত্বেও ওদের পাগুলো থমকে গেল। ওদের হাতের আলোয় ওরা দেখল তিনটে কালচে দেহ একটা বৃদ্ধার শরীরের ওপর ঝুঁকে আছে। লাল চটচটে তরল ছড়িয়ে আছে জায়গাটায়। একেবারে নারকীয় এক দৃশ্য। তিনজনেই দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে তাদেরও একই অবস্থা হবে। এই নরকের জীবগুলো ওদেরও চিবিয়ে খাবে। এ কথা বুঝতে পেরেই লোকটা এক পা দুপা করে পিছিয়ে এলো, কিন্তু তাতেই একটা ইটের টুকরোয় পা ঠোকা লেগে গড়িয়ে গেল। সামান্য পাথুরে একটা শব্দ হলো। ওরা বিস্ফারিত চোখে দেখল তিনটে কালচে দেহই উঠে দাঁড়িয়েছে। হাড়ের মটমট শব্দে কানে যেন তালা লেগে যায়। এতক্ষণে জয়ন্ত আর হাবুল খুব ভালো করে দেখল কালচে প্রাণীগুলোকে। ধূসর আর কালো দেহগুলোর শরীর যেন খসে খসে পড়ছে। চোখ নাকের জায়গায় লাল আলো, থকথকে লাল। এরা আর যাই হোক, অশরীরী ভূত প্রেত নয়। এদের শরীর আছে। একেবারে অপার্থিব আর নরকের জীব যেন ওদের সামনে সাক্ষাৎ এসে হাজির হয়েছে। সব থেকে লম্বা দেহটা ক্যাঁড়া প্যাঁকা পায়ে ওদের দিকে এগিয়ে এলো এবার। অদ্ভুত এক রিনরিনে শব্দে শরীর হিম হয়ে আসছিল তিনজনের। আর কয়েক মুহূর্ত তারপরেই তাদের অবস্থাও ওই বৃদ্ধাটার মতোই হবে। হঠাৎ একটা স্কুটার এসে সপাটে ধাক্কা মারল কালচে প্রাণীটাকে। তার ছায়া ছায়া দেহটা ছিটকে গিয়ে পড়ল রাস্তার ধারে। অন্য প্রাণীগুলো এই কাণ্ডে চমকে অদ্ভুতভাবে চার পায়ে দৌড় দিল দুটো ছেয়ে রঙের বাড়ির মাঝের অন্ধকার গলির মধ্যে দিয়ে। জয়ন্ত আর হাবুল অবাক হয়ে দেখল বাবলু দা স্কুটারে বসে হতবাক হয়ে ওদের দেখছে।
বাবলুদাও ওদের মতোই হকচকিয়ে গেছে একেবারে। কি কি হচ্ছে বলতো? তোরা এলি না দেখে আমি স্কুটারটা নিয়ে তোদের খুঁজতে বেরোলাম, কিন্তু অবাক ব্যাপার দেখ, এই নস্কর পাড়ার কাছাকাছি এসে দেখছি স্কুটারে ব্রেকই লাগছে না। কাকে ধাক্কা মারলাম কে জানে। বাবলুর কথায় জয়ন্ত, হাবুল আর লোকটার সম্বিত ফিরল। লোকটা দু হাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল। জয়ন্ত হাউমাউ করে বলে উঠল, আর বলো না বাবলুদা, আজ আজ যে কি হচ্ছে! আমার কি মনে হয় জানো, আমাদের এলাকায় না ভূত প্রেত নেমে এসেছে গো। ওই দেখো, লালবাড়ির ঠাকুমারে কি অবস্থা করেছে! আমরা 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 তো ভেবেছিলাম আমরা আজ মরেই যাব। আরে থাম দেখি, আরে কি হয়েছে বলতো? তুই বেরিয়ে যাওয়ার পরে কেমন যেন একটা ঝিমুনি এলো আমার। আমি ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি ক্লাবে কেউ নেই। কি হচ্ছে বল দেখি খুলে। বাবলু এবার ভ্রু কুচকে মাটিতে বসে থাকা লোকটার দিকে দেখলো। এই লোকটাই হয়তো সব জানে। ওই লোকটা সব জানে। এই ছোকরা, ওঠো দেখি, ওঠো। কি হচ্ছে এখানে বলো দেখি, ওঠো বলছি। লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তার সারা শরীর যেন থরথর করে কাঁপছিল। সে চারিদিকে একবার দেখে নিয়ে বলল, আমি আমি সব বলবো তোমাদের, সব বলবো। তার আগে আমাদের একটা কাজ করা খুব দরকার। ওই ওই মাঠের মাঝখানে যে ছাতির গাছটা আছে, ওটাকে আমাদের জ্বালিয়ে দিতে হবে। আমার কথা বিশ্বাস করো তোমরা, নইলে খুব দেরি হয়ে যাবে। আমায় বিশ্বাস করো, যত সময় যাবে তত বিপদ আরও বাড়বে। তোমার একটা কথাও বিশ্বাস করব না বাবলুদা। এরাই কোনো কাণ্ড ঘটিয়েছে এই এলাকায়। সন্ধ্যে থেকে এই এলাকার সব মানুষ কেমন ঝিমিয়ে আছে দেখো। কাউকে বাড়ির বাইরেও দেখা যাচ্ছে না। সবাই মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। আমার মনে হয় ওদের চোখে পড়ল রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেইখানে অন্ধকার আর ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা দুটো নয়, অনেকগুলো কালচে মূর্তি। তাদের মুখ চোখের থেকে তীব্র লাল বেরিয়ে বাতাসে মিশিয়ে দিচ্ছে এক অজানা তামাটে গন্ধ। আমি তোমাদের বলছি শোনো, আমি সব বলবো তোমাদের। আর দেরি করো না, চলো চলো আমার সাথে চলো। বাবলুরা বুঝল লোকটা হয়তো ঠিকই বলছে। সে জয়ন্ত আর হাবুলকে উদ্দেশ্য করে বলল, শোন, তোরা ওই বাঁদিকের গলিটা ধরে দৌড় দে। খুব শর্টকাটে পৌঁছে যাবি নস্কর পাড়ায়। আমার স্কুটার ওই গলিতে ঢুকবে না। আমি এই লোকটাকে নিয়ে ওই মাঠেই তোদের সাথে দেখা করব। জলদি, সাবধানে যাবি। আর এই, তুমি তাড়াতাড়ি এসে ওঠো আমার গাড়িতে। লোকটা এ কথায় তাড়াতাড়ি এগিয়ে গেল বাবলুর স্কুটারের দিকে। জয়ন্ত আর হাবুল দৌড় দিল দুটো গা লাগোয়া বাড়ির মাঝ বরাবর সরু একফালি গলি দিয়ে। নস্কর পাড়ার মাঠের দিকেই যাবে তারা। বাবলু ও স্কুটারটা বড় রাস্তার দিকে চালিয়ে দিল। বাগান বাড়ির দাওয়া পেরিয়ে হাবুল আর জয়ন্ত দৌড়ে চলেছে নস্কর পাড়ার মাঠের দিকে। এদিক ওদিক ছোপে অন্ধকারে একটা দুটো জ্বলন্ত লাল চোখ ওদের নজরে পড়েছে। কোনো দিকে না তাকিয়ে তারা দৌড়ে চলেছে একভাবে। দৌড়তে দৌড়তে যখন তারা নস্কর পাড়ার মাঠে এসে থামল, তখন বাবলু আর লোকটাও এসে গেছে। স্কুটারের আলোয় জায়গাটা কেমন রহস্যময় মনে হচ্ছে। গাছটার নিচে লাল রক্ত ছড়িয়ে আছে। তার মধ্যে ছড়িয়ে আছে প্রথম লোকটার ছড়িয়ে দেওয়া পেট্রোল। ডাব্বাটাও একটু দূরে রক্ত মেখে পড়ে আছে একপাশে। এই জলদি করো, প্রত্যেক ঘন্টা একবার করে আলোর ঝিলিক দিচ্ছে। এই সময় খুব হাতে কম, জলদি করো জলদি। লোকটা কথাটা বলতেই একটা কালো প্রাণী গাছের ওপর থেকে লাফ মেরে এসে নামলো ওদের সামনে। তীব্র রিনরিনে শব্দে কানে ছিঝি লেগে গেল ওদের। বাবলু আর দেরি করলো না, পকেট থেকে লাইটার বের করে ছুঁড়ে দিল ছাতিম গাছটার দিকে। কালচে প্রাণীটা একটা অজানা স্বরে চিৎকার করে উঠল। এবার দপ করে আগুন ধরে গেল বিশাল গাছটায়। অত বড় গাছটা যেন ফাঁপা। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে উঠল গাছের গোড়াটা। 2-1 সেকেন্ডের মধ্যেই মরমর করে বিশাল গাছটা ভেঙে আছড়ে পড়ল মাঠের ওপর। আগুনের ছটা আর কাঠ ভাঙার শব্দে কানে যেন তালা লেগে যায়। কিন্তু আরো অবাক কাণ্ড চোখে পড়ল ওদের। বিশাল ছাতিম গাছটার মাথায় বসানো একটা গোল আলো। অসংখ্য তার সোজা গিয়ে ঢুকেছে গাছটার থেকে মাটির নিচে। এই ছাতিম গাছ যে সাধারণ কোনো গাছ নয় বুঝতে আর বাকি রইল না ওদের কারো। অন্যদিকে সেই কালচে প্রাণীটা কখন যেন ধীরে ধীরে কুড়ো হয়ে বাতাসের সাথে মিশে গেছে। কি কাণ্ড! এটা কি? এই যে তার আলো,
এইসবের মানে কি? এই যে এবার বলো দেখি কি ব্যাপার। মাঠের অন্যদিকে একই রকমভাবে আরও কয়েকটা কালচে প্রাণী ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যাচ্ছে। লোকটা কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ওদের শোনালো এক আজব ব্যাখ্যা। দেখো, আমি আমিও জানি না ঠিক কি হচ্ছে আজ, তবে আমি যতটা জানি সব বলছি তোমাদের। আমি আর নারুদা, মানে ওরা যাকে আগে দেখেছে সেই লোকটা, আমরা আমরা ওই কারখানায় সাফাই কর্মীর কাজ করি। ওটা বাইরে থেকে কারখানা মনে হলেও ওটা আসলে হলো গিয়ে একটা বেসরকারি বেনামি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র। আমরা দেখেছি বাইরে থেকে এক বিদেশি লোক ওখানে এসে কাজ করছে। কি যে ছাই গবেষণা হতো ওখানে, আমরা মুখ্য মানুষ ও অত তত জানি না। হঠাৎ আজ সন্ধেবেলায় কারেন্ট চলে গেল, আর আমাদেরকে ফোনে জানানো হলো এখানে সেই ছাতিম গাছটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমরা সেটাই করতে এসেছিলাম। তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল এর বেশি আমি আর কিছুই জানি না। বাবলু, জয়ন্ত আর হাবুল সব শুনল এক মনে। হাবুল আর জয়ন্ত এসবের কিছুই বুঝলো না, কিন্তু বাবলু হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে। সে বলল, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ওই কারখানায় এমন কোনো গবেষণা ঘটছে যার ফলে ভিন গ্রহের জীব এই পৃথিবীতে এসে পড়ছে। আর হয়তো এই ছাতিম গাছ আর তার মাথার ওপর বসানো এই আলোটাই ওদের সংকেত দিয়ে এখানে আনার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু অবাক কাণ্ড হলো, এত বছর ধরে এই এলাকার মানুষের নাকের নিচে এই কাণ্ড ঘটছে, অথচ আমরা বুঝতেই পারলাম না। আশ্চর্য। বাবলুর কথা শেষ হতে হাবুল আর জয়ন্ত বুঝতে পারল তাদের জানার বাইরেও এক অজানা পৃথিবী আছে, আর সেখানে প্রতিনিয়ত এমন সব কিছু ঘটে চলেছে যার কোনো খবরই তাদের কাছে নেই। তারা এটাও বুঝল এই ছাতিম গাছটা কোনো গাছই নয়, এটাও একটা টাওয়ার। তবে এর মাধ্যমে যোগাযোগ করা যায় ভিন গ্রহের সাথে। এমন সময় ঝনঝন করে হাবুলের ফোনটা বেজে উঠল। সে তাকিয়ে দেখল তার মা ফোন করেছে। হাবুল ফোনটা কানে ধরতেই তার মায়ের গলা শোনা গেল, আর সাথে সাথে ঝড়াং করে একটা শব্দ হলো, আর গোটা এলাকাতেই আবার আলো জ্বলে উঠল। সবাই হতবাক হয়ে চারিদিকে দেখছিল। এই রহস্যের শেষ কি এখানেই? কে জানে। ভেঙে পড়া ছাতিম গাছটা তখনও একভাবে জ্বলছিল দাউ দাউ আগুনে। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে।